আজকে ফ্যামিলি ড্রামা তারা পরপর হিট দিয়েছে বলেই আজকে একটা বড় তাণ্ডব হচ্ছে, একটা বড় রঘু ডাকাত হচ্ছে। 80 টাকা লেখা থাকে হচ্ছে টিকিটের গায়ে, সেই টিকিট বিক্রি হচ্ছে 1000 টাকা পর্যন্ত। মধুমিতা রেকর্ড করবে ব্ল্যাকে। হ্যাঁ, ব্ল্যাকে সব থেকে বড় রেকর্ড আছে মধুমিতার। এক্স্যাক্টলি, এবং পারফরমেন্সের কারণে নতুনত্ব যে জিনিসগুলো পেয়েছে বলেই বরবাদ আজকে এক সপ্তাহে 27 কোটি 43 লক্ষ টাকা ব্যবসা করে ফেলবে একদম। আর অষ্টম দিনে তো আরো, মানে টোটাল 8 দিনের হিসাবটা আমি জানি যে 29 কোটি পার হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত শাকিব খানের বেস্ট সিনেমা পুরোনো দিনের মধ্যে, যেটা আমার সব মানে টপ 2 এর মধ্যে রাখবো, সেটা হচ্ছে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, এবং আরেকটা হচ্ছে বলবো কথা বাসর ঘরে। এই দুটো সিনেমা দেখে আমার মানে দারুণ লেগেছে এই দুটো সিনেমা। কোয়েল মল্লিক নাকি তাণ্ডবে থাকতে যাচ্ছে, এটা আসলে তাণ্ডবে নাকি কোয়েল মল্লিক, হ্যাঁ একটা বড় রিউমার এসছে। এইটা আসলে কতটুকু সত্য কি মনে হয় তোমার কাছে? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে এই মুহূর্তে আমাকে এবং আমার পাশে আছে রূপম, দুজনকে একসাথে দেখে কারো অবাক হওয়ার কথা না, কারণ আমরা এর আগেই ব্যাপারটা ক্লিয়ার করেছিলাম যে আমরা একটা নতুন পডকাস্ট ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি, যেটা এপার বাংলা ওপার বাংলা, অর্থাৎ আমাদের চ্যানেলের নামটাও ওই অনুযায়ী রাখা হয়েছে। তো বন্ধুরা, কথা মতো আমরা কিন্তু আজকে হাজির হয়েছি। আসলে কি বলে শুরু করব, এই মুহূর্তে আসলে খুবই এক্সাইটেড লাগতেছে। প্রথম ভিডিও এটা চ্যানেলের, আর আপনাদের সবার সাপোর্ট খুব বেশি প্রয়োজন। রূপম আমার সাথে আছে। রূপম, তুমি কি বলো? হ্যালো এভরিওয়ান, আমি রূপম, এবং আজকে আমরা ফর দ্য ফার্স্ট টাইম সিনেমার এপার ওপার চ্যানেলে ভিডিও নিয়ে এলাম, পডকাস্ট নিয়ে এলাম, এবং আমরা চেষ্টা করছি একটা মানে একটু অন্যরকম টপিক নিয়ে, অন্যরকম সমস্ত কিছু নিয়ে, বাংলা সিনেমা নিয়ে সবসময় আলোচনা করার চেষ্টা করছি, এবং একেবারে মানে নিরপেক্ষ হয়ে, কখনোই বায়াসড হয়ে আমরা কথা বলবো না এই পডকাস্ট চ্যানেলে, যেটা মনে হবে, এবং যেটাকে আমরা সবসময় বলে থাকি যে গঠনমূলক আলোচনা, যেটাকে আমরা বলি, একদম সমালোচনা থেকেও আমরা চেষ্টা করবো আলোচনা করার। সেটা হ্যাঁ অবশ্যই সমালোচনা যখন পর্যায়ে পড়বে তখন সেটা সমালোচনাই হবে, চেষ্টা করবো একেবারে গঠনমূলক আলোচনাটাকে নিয়েই আমাদের এই পডকাস্ট সেশনগুলো করার। এবং আজকে আমাদের টপিক হতে চলেছে বরবাদ। যেহেতু এখনও পর্যন্ত রিফাত ভাইয়া যতদূর জানতে পারলাম যে বরবাদ সিনেমাই দেখেছে, বাকি সিনেমাগুলো দেখার সুযোগ পাইনি, সেটা রিফাত ভাইয়ার মুখ থেকেই শুনবো। রিফাত ভাইয়া বলো, বরবাদ কেমন লাগলো? আসলে ব্যাপারটা হয়েছে কি যে বাকি সিনেমাগুলো আসলে দেখার সুযোগ হয় নাই, কারণ আমাদের দেশে সিনেমা হল সংখ্যা খুবই কম, এটা আমরা সবাই জানি। আমার মনে হয় দর্শকরাও অনেকেই সিনেমাগুলো দেখার ইচ্ছা থাকলেও দেখতে পারে নাই। তো বলবো যে বরবাদের যে অভিজ্ঞতাটা আমার হয়েছে সেইটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তোমাদের ইন্ডিয়াতে যখন আসলে এই সিনেমাটা রিলিজ হবে, আজকেও আমি মেহেদি ভাইয়ের সাথে কথা বলছি, মেহেদি হাসান হৃদয় ভাই, ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আসলে বরবাদ সিনেমাটা ইন্ডিয়াতে কবে আসবে। তো আমি আসলে জানতাম কিছুটা যে উনি এই প্রশ্নের উত্তর সরাসরি এখন দিতে পারবে না, কারণ হচ্ছে এখনো এই ব্যাপারটা আসলে ফিক্সড হয় নাই যে কবে, একদম ফিক্সড কবে আসলে ইন্ডিয়াতে আসবে। তবে আসবে এটা শিওর 100%। তো উনি আমাকে বললো যে আসলে এখনো এটা ওইভাবে করি নাই, ফিক্সড করি নাই, তবে একটু দেরি হবে। অনেক ব্যাপার স্যাপার আছে তো আমাদের দেশে এখন হচ্ছে যেটা চলতেছে, যেরকম অবস্থা, তার উপরে হচ্ছে যে ইন্ডিয়াতে দেওয়ার সাথে সাথে সেটা পাইরেসি শিকার হয়ে যায়, মানে কারণ ওই জায়গাটা অনেক বড়, তো তোমাদের ওই ইন্ডাস্ট্রিটা অনেক বিস্তৃত, অনেক প্রচুর ওইখানে এই টাইপের মানুষ আছে যারা হচ্ছে মানে পাইরেসিকে কেউ আটকাতেও পারছে না সেই রকম ভাবে, মানে বাংলাদেশেও একই ভাবে দেখছি পাইরেসি হচ্ছে। তবে তারপরেও তুমি যদি খেয়াল করো যে বাংলাদেশে কিন্তু পাইরেসিটা তুলনামূলক খুব কম হচ্ছে এখনো অবধি। কারণ দেখো দাগি, তারপর হচ্ছে এই যে বরবাদ, তারপরে তোমার জঙ্গলি, একটা সিনেমাও কিন্তু এখনো পর্যন্ত আমরা পাই নাই, মানে কোনো সাইটে বা কোনো জায়গায় কিন্তু ওইভাবে আসে নাই। হ্যাঁ ঠিক আছে, টিকটকে বা বিভিন্ন সাইটে আসছে, অন্য রকম ভাবে হয়েছিল, টেলিগ্রামে লিংক, হ্যাঁ টেলিগ্রামে আমি দেখছিলাম ওই জিনিসটা, মানে স্ক্রিনশট আর কি ফেসবুকে দেখছিলাম। তো যাই হোক, পাইরেসি এমনই জিনিস না, মানে এটাকে আটকানো খুব মুশকিল। আর এখন সবার হাতে ফোন আছে, তো আসলে সিনেমা দেখতে যায় কে যে আসলে ক্লিপ করে আনে সেটা আসলে চেক করা খুবই মুশকিল। তো যাই হোক, বরবাদ নিয়ে এই কথা হইলো মেহেদি হাসান ভাইয়ের সাথে যে শীঘ্রই ইন্ডিয়াতে আসবে যে এটা শিওর, কিন্তু জানতে পারলাম না যে আসলে কবে নাগাদ আসবে। অনেক দর্শক আমাকে জিজ্ঞাসা করে, ইন্ডিয়াতে খুব শীঘ্রই রিলিজ করবে। আমি যখন বললাম যে ভাইয়া বরবাদ তো দুর্দান্ত ব্যবসা সফল সিনেমা হিসেবে মানে বিশ্বব্যাপী রিলিজ হবে, হ্যাঁ মেহেদি ভাইকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই কেমন লাগতেছে, বরবাদ তো ইন্ডাস্ট্রি হিটের পথে।
তো ভাই বললো আলহামদুলিল্লাহ, খুবই মানে প্রথম সিনেমা হিসেবে যে এরকম সাফল্য পেয়ে যাবে উনি, এটা আসলে উনি আসলে ভাবতে পারেনি। সো এক্স্যাক্টলি, আমরা খুব উনি খুশি আসলে হয়েছি। খুব লাকি আর কি আসলে, কারণ অনেক একদম, পরিচালকরা তো আসলে প্রথম সিনেমাতে শাকিব খানকে পায় না, এটা তো সম্ভব না। রাইট, হ্যাঁ হ্যাঁ, মেগাস্টারকেও অনেক মানে ধন্যবাদ, তার স্ক্রিপ্ট চয়েস সত্যি কথা বলছি অনেক অনেক বেটার হয়েছে, অনেক জায়গায় পরিবর্তন হয়েছে। এই যে আমি যখন ধরো মেগাস্টারকে চিনতে শুরু করি, শাকিব খানের যখন ফার্স্ট গান শুনি, শিকারি সিনেমার গানটা, শানের গাওয়া গান, হারাবো তোকে নিয়ে, গানটা শোনার পর আমার সত্যি কথা বলছি হিরোটাকে ভালো লেগেছিল, যে এরকম হ্যাঁ, ওইখানে good looking শাকিব hero। খানের আমি লুকটা না তখন দুর্দান্ত মানে ছিল। ভাবছিলাম, হ্যাঁ দুর্দান্ত ছিল, প্লাস ভেবেছিলাম যে এটা কে, মানে এটা আগে তো দেখিনি, মানে কলকাতা কি নতুন হিরোর আগমন ঘটলো, আমি তো তখন এইটাই ভাবছি। তারপরে তখন আমার মানে কিপ্যাড ফোন ছিল, ঠিক আছে, কিপ্যাড ফোনে ইউটিউব চালিয়ে সার্চ করে রেখেছিলাম এই শিকারি সিনেমার নায়ক হচ্ছে শাকিব খান। তারপরে দেখলাম তার অনেকগুলো সিনেমা রয়েছে, সিনেমার ট্রেলার হ্যাঁ, ওই হ্যাঁ। বছরই 2016, শিকারি এসেছিল 2016 সালে, ওই অগ্নিপথ ওরকম সামথিং অনেকগুলো, অপারেশন অগ্নিপথ ওই টাইমেই কি বেরিয়েছিল। হ্যাঁ, ও অপারেশন অগ্নিপথ অগ্নিপথের কোনো এখনো teaser পর্যন্ত বা trailer? রিলিজ হয় নাই, বাট ওই সময় বলতে 2017 সালে ওইটা রিলিজ হওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ভাবো সেই সময় কিপ্যাড ফোনে ওরা একটা গ্লিমস না কিছু দেখেছিলাম, তো আমার মনে আছে অনেকগুলো সিনেমা দেখেছিলাম, অনেকগুলো সিনেমার ট্রেলার দেখেছিলাম, আমার না বেশ ভালো লেগেছিল ওই মানুষটা। এবং হ্যাঁ, তারপরে তার সিনেমা দেখার পর সত্যি ভালো লাগাটা যে অনেকটাই বেড়ে গেছিলো এমনটা নয়, কখনো মিথ্যে কথা বলবো না। আমি নাকাব দেখেছি, নবাবটা অবশ্যই খুবই ভালো সিনেমা, কিন্তু তখন আমি নবাব ফবাব দেখিনি, আমি নাকাবটা SBF এর তখন বেরিয়েছিল, নাকাবটা দেখেছিলাম, কিন্তু নাকাব দেখে আমার পার্সোনালি খুব একটা কিন্তু মানে ভালো লাগেনি। এবার নাকাব এটা হতে পারে, নাকাবের যেই ফার্স্ট অরিজিনাল ফিল্মটা সুরিয়া যেটায় অভিনয় করেছে, সিনেমাটার নাম জানি না, মানে মেন যেই অরিজিনাল সিনেমাটা, হ্যাঁ, হ্যাঁ, সেটার ওই গল্পটা আমার হিরোর খুব নাম একটা হচ্ছে ভালো সুরিয়া, লাগেনি। হ্যাঁ। বাংলাটা সুরিয়া, হ্যাঁ, আর বাংলাটাও যে খুব ভালো লাগলো, শাকিব খানকে যে খুব ভালো লেগেছে এমনটা না, কিন্তু ওই শাকিব খান রুদ্রনীলের ওই বন্ধু জুইটা আমার বেস্ট লেগেছে পুরো সিনেমার হ্যাঁ, হ্যাঁ, মধ্যে, বন্ধুত্বটা কিছু কিছু ফানি মোমেন্ট দারুণ ছিল ওইখানে, ওইগুলো ভালো লাগছে। বাট আসলে আসলে বাংলায় ভিএফএক্স এর কাজ, তারপর কিছু কিছু ইস্যু আছে, যেমন হ্যাঁ। ফাইটিং এর যে ব্যাপারটা, এগুলা আসলে Yes, yes. স্মার্টলি হ্যান্ডেল করতে পারে না, ওই সময় আরো পারে নাই, বাট এখন তো পারেনি, মোটামুটি হ্যাঁ। একটা পর্যায়ে আসছে। এখন তো এবার দেখা হ্যাঁ, যাচ্ছে যে সেটাই বরবাদের বলছি, মতন নাকাব সিনেমা হচ্ছে। দেখার পরে যে হ্যাঁ, নাকাব দেখার পরে যে সমস্ত কিছু ভালো লেগেছিল এমনটা নয়, কিন্তু ওই যে প্রিয়তমা বললাম, প্রিয়তমা থেকে শাকিব খানকে যেরকম ভাবে দেখেছি, ওই থার্ড লুকটা দেখার পর থেকে যেরকম ভাবে মানে কোথাও গিয়ে একটা ফ্যান মুভমেন্ট তৈরি হওয়ার মতো একটা জিনিস সমস্ত কিছু হয়েছে। এবং এখন আমি চেয়েছিলাম প্রিয়তমার পরপরই যে শাকিব ভাইকে না অ্যাকশন সিনেমা আমি দেখতে চাই, আমি মন থেকে চেয়েছিলাম, আমি ভিডিও করেছিলাম সেই সময় ওই আচ্ছা, আচ্ছা। 2023-তে, এই অ্যাকশন সিনেমায় কবে পাবো, তখনই তো তুফানের একটা অ্যানাউন্সমেন্ট মানে শুনছিলাম, রায়হান রাফি বলেছে অ্যাকশন সিনেমা করবে। তারপরে আমরা তুফান দেখলাম, তুফান এতটাই হিট হলো, এতটাই আচ্ছা, তুমি কি হচ্ছে, ইন্ডাস্ট্রি ব্লকবাস্টার যে বরবাদের মতো একটা বড় ছবি। শাকিব খানের আগের সময়ের কোনো মুভি দেখা হয়েছে, আমার স্বপ্ন তুমি বা হচ্ছে হ্যাঁ এরকম আরো? হ্যাঁ হ্যাঁ, ওই তো প্রিয়তমার পর থেকে আমি বলছি, আমি আমার ফোনটা এই সামনে রাখবে, 1 মিনিট। প্রিয়তমার পর থেকে আমাকে অনেকে বলেছিল আর কি এই জিনিসটা করার জন্য, যে শাকিব ভাইয়ের পুরোনো সিনেমাগুলো দেখা। এবার পুরোনো সিনেমাগুলোর মধ্যে আমার ওগুলো রিভিউ করা আছে, যার জন্য ফোনটা নিলাম। আমার সব আচ্ছা। সিনেমার নাম নেই, কিন্তু এখনো পর্যন্ত শাকিব খানের বেস্ট সিনেমা পুরোনো দিনের মধ্যে, যেটা আমার সব মানে টপ 2 এর মধ্যে রাখবো, সেটা হচ্ছে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, এবং আচ্ছা, আরেকটা আচ্ছা। হচ্ছে বলবো কথা বাসর ঘরে। এই দুটো সিনেমা দেখে আমার মানে দারুণ লেগেছে এই দুটো সিনেমা। এছাড়াও আমার স্বপ্ন তুমি ওয়েট 1 মিনিট, আমার স্বপ্ন তুমি কি দেখা হয়েছে? এইটা না দেখে থাকলে না, দেখো, আমার এইটা স্বপ্ন দুর্দান্ত। তুমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি আমার স্বপ্ন তুমি দেখেছি, আমার চ্যানেলে রিভিউ আছে। একটা সুমন, আই থিঙ্ক ওখানেও ক্যারেক্টারের নাম ছিল সুমন, আমার হ্যাঁ। স্বপ্ন তুমিতে শাকিব ভাইয়ের খানের যে character নাম সুমন ছিল। হ্যাঁ, পুরো দেখেছি, ফিল্ম দেখেছি। ক্যারিয়ারে এটা একটা স্মরণীয় মুভি আসলে। কারণ আমার কথা বলবো না শুধু, ইভেন আরেকটা সিনেমা আছে, ওটা হচ্ছে বাধা। শাকিব খান, আচ্ছা, রিয়াজ, আচ্ছা, বাধা। পূর্ণিমা, মানে ত্রিভুজ প্রেমের কিছু আচ্ছা। গল্পে শাকিব খান কাজ করেছে তার ক্যারিয়ারের শুরুর দিকে। যেই কাজগুলো আসলে শাকিব খান ওইখানে লিড হিরো ছিল না, কিন্তু সে এতটাই ভালো অভিনয় করেছে, লিড হিরো হয়ে গেছে দর্শকের কাছে। ওকে ওকে ওকে। আর এই কারণেই মূলত শাকিব খান আজকের এই পজিশনে, মানে আজকাল আমরা যেটা দেখি যে হচ্ছে সিয়াম বলি বা বাপ্পি চৌধুরী বলি, সাইমন বলি, অনেক হিরো আছে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা প্রথম থেকেই সোলো মুভি, প্রথম থেকেই তারা লিড হিরো, কোনো মাল্টিকাস্টিংয়ে যায় নাই। হ্যাঁ, এই যে একটা সমস্যা, এটা একটা বিশাল সমস্যা। তারা হয়তো মনে করে যে আমরা প্রথম সিনেমা করে একদম দর্শকের কাছে হিরো হয়ে গেলাম, ব্যাপারটা কিন্তু আসলে
দর্শক ওইভাবে দেখে না। দর্শক সবসময় সেই হিরোকে পছন্দ করে যে হিরো ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে দর্শককে। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে শাকিব খান সেই কাজটা করতে পেরেছে। হয়তো সেটা তার ভাগ্যে এরকমভাবে ছিল যে হ্যাঁ, শুরুর দিকে স্ট্রাগল করতে হবে, ভালো কোনো কাস্টিংয়ে তাকে নিবে না, হচ্ছে লিড হিরো হিসেবে নিবে না, পরে তার নিজের প্রতিভা দেখিয়ে প্রমাণ করে তারপরে এই পর্যায়ে আসতে হবে। কিন্তু এইটা তার জন্য পজিটিভলি ওয়ার্ক করেছে। এটা যদি না হইতো তাহলে আমার মনে হয় যে আজকে দীর্ঘ 25 বছরের কেরিয়ার, এত ভালোবাসা দর্শকের, এইটা পাওয়া কোথাও গিয়ে টাফ হইতো, যেমনটা এখনকার হিরোদের হচ্ছে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ওই সময়ে ওই ত্রিভুজ প্রেমের গল্পগুলো যদি শাকিব খান না করতো তাহলে এখনকার এই শাকিব খানকে আমরা আসলে এইভাবে পেতাম কিনা এটা আসলে বলা যায় না। হ্যাঁ, পুরোনো আমি সিনেমাগুলো অনেক দেখেছি। আমার টোটাল 23খানা টোটাল আমার পুরোনো দিনের সিনেমা দেখা, এখন অনেক দেখতে হবে, কিন্তু যতটা সম্ভব সেই সময় দেখেছিলাম। যেমন বলবো কথা ভাষা তোমায় বললাম, মা আমার স্বর্গ সিনেমাটা দেখেছি, আমার বুকের মধ্যে গানে, প্রিয়া আমার প্রিয়া, খুবই দারুণ সিনেমা, একদম স্বপ্ন তুমি সাধনা। বুঝতে পারছি অবশ্য, মানে যখন থেকে শাকিব খানকে চিনলা তখন থেকেই তুমি শাকিব খানের প্রায় সব মুভি আস্তে 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 কভার করলা যে দেখি কেমন। হ্যাঁ, আমি তো অনেক সাকিবিয়ানদের থেকেই মানে এইটা পেয়েছি যে দাদা তুমি পুরোনো সিনেমাগুলো দেখো, তখন তো দেখা শুরু করেছিলাম। না, এটাই বললাম আমি কিন্তু এটাই বললাম প্রথমে, একটা গল্পগুলো ভালো ছিল, সিনেমাগুলোর গল্পগুলো মানে বেস্ট ছিল তখনকার রাইটার, এটা একটা জিনিস বুঝতে পারলাম। আমি কিন্তু এটাই প্রথমে বললাম, লোয়েস্ট ছিল। হ্যাঁ, যে হচ্ছে ওই পুরনো সিনেমাগুলোর মাধ্যমেই মনে গেঁথে গেছে শাকিব খান সবার। এখন তুমি যদি ওই নতুন সিনেমাগুলো শুধু দেখি, পুরানোগুলো যদি একদমই না দেখি, তাহলে কিন্তু শাকিব যে কি সেটা আসলে আমরা বুঝবো না। তো ওই সিনেমাগুলো ইম্পর্টেন্ট ছিল। আর তুমি যেটা বললা যে বলবো কথা, বাসর ঘরে, ভালোবাসলি ঘর বাঁধা যায় না, হ্যাঁ, এই সিনেমাগুলো অনেক পরের। আমি যেগুলোর কথা বলছি সেগুলো একদম 2005, 2004, 2006 ওই সময়ের। আসল শাকিব খান, ও বাবা, ওয়ান অফ দ্য ফেভারিট মুভি আমার, কুশিকদারে যা অভিনয় দেখিয়েছি শাকিব ভাই। আসল শাকিব খানের যে পারফরমেন্স ছিল একদম শুরুর দিকে, তখন একদম জান প্রাণ দিয়ে যেটা করতো, এখন আবার সেটা ফিরে পাচ্ছি। মানে বরবাদে পাইলাম, তারপর এখন আমরা আবার দেখতেছি যে রাজকুমার বলি, প্রিয়তমা বলি, দরদ বলি, তুফান বলি, সবগুলো মুভি এমনি এমনি তো সুপার ডুপার হিট হয় নাই, আসলে পারফরমেন্সের কারণেই হয়েছে। এক্স্যাক্টলি, এবং পারফরমেন্সের কারণে নতুনত্ব, আই থিঙ্ক নতুনত্ব যে জিনিসগুলো পেয়েছে বলেই বরবাদ আজকে এক সপ্তাহে 27 কোটি 43 লক্ষ টাকা ব্যবসা করে ফেলল একদম। আর অষ্টম দিনে তো আরো, মানে টোটাল 8 দিনের হিসাবটা আমি জানি যে 29 কোটি পার হয়ে গেছে। তো এখন আসলে কি যে শাকিব খান এমন একটা অবস্থানে, যেই অবস্থানটা বাংলাদেশের চলচ্চিত্রের নাই। শাকিব খান এমন একটা অবস্থানে, যেই অবস্থানটা যদি বাংলাদেশের চলচ্চিত্রেরও হইতো, যেমন তোমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবল হল আছে, প্রচুর পরিমাণে দর্শক একসাথে সিনেমা দেখতে পারে, অনেকগুলো সিনেমা মাল্টিপল সিনেমা দেখতে পারে, এরকম একটা ব্যবস্থা যদি আমাদের দেশের প্রত্যেকটা হলে থাকতো। ইভেন আমার জেলাতে মাত্র একটা সিনেমা হল, একটা না দুইটা, বাট আরেকটা যেটা আছে ওইটার আসলে ওইটা সিনেমা দেখার মতো উপযুক্ত না। সিঙ্গেল স্ক্রিন হিসেবে একমাত্র মাধবী সিনেমা হল যেটা আছে, ওইখানে গিয়ে একটু শান্তিমতো সিনেমা দেখা যায়। অথচ একটা সিনেমা হলে কি আসলে সম্ভব একটা জেলায় সবগুলো মানুষকে ধারণ করা, বা সবগুলো মানুষ ওই একটা সিনেমা হলে গিয়ে কি আসলে সিনেমা দেখবে? যার যার বাড়ির পাশে তো সবাই এক্সপেক্ট করে যে একটা সিনেমা হল থাকবে। একদম 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 একদম। কারণ দেখো রূপম, সিনেমা হচ্ছে একটা বিনোদনের ব্যাপার, ঠিক আছে? আমি আজকে একটু আনন্দে থাকলে তোমার মন চাইবে একটা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি। তো সেটা যদি অনেক অনেক দূরে হয়, তখন কি আমার আমি যাইতে যাইতে তো আমার মুড নষ্ট হয়ে যাইতে পারে, আমার এমনও মনে হতে পারে না আজকে দেখবো না। তো আসলে আমার মনে হয় যে এই ব্যাপারগুলো সিনেমা হল মালিক প্লাস যারা সিনেমা সংশ্লিষ্ট, এগুলো তাদের দায়িত্ব। শুধু সিনেমা বানায়া ওই পর্যন্তই বসে থাকলাম তাহলে কোনোদিনই উন্নতি সম্ভব না এই ইন্ডাস্ট্রিতে। আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে শাকিব খান, এটা বোঝা গেল বাংলাদেশে যদি আরো হল থাকতো না, মানে সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন যদি আরো বেশি থাকতো, তাহলে আজ কোথায় যেত না। তুমি একটা জিনিসই চিন্তা করো যে বরবাদ মাত্র 120টা সিনেমা হলে মুক্তি পাইছে, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে সিঙ্গেল স্ক্রিন, তাই না? বেশিরভাগই সিঙ্গেল স্ক্রিন। তো যদি সবগুলাই ধরো যে মাল্টিপ্লেক্স হইতো, মাল্টিপ্লেক্স না হোক সিঙ্গেল স্ক্রিনই ধরো যে টোটাল 200-250 সিনেমা হলে বরবাদ মুক্তি পাইছে, এটাও যদি ধরো, তাহলে চিন্তা করো যে এর ডবল হইতো ইনকামটা। 100 কোটি কোনো ব্যাপার ছিল না, 100 কোটি হয়ে যেত। একদম একদম।
ইভেন আমি অনেক কম বলতেছি, একটা সময় আমাদের ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ একটা সময় আমাদের ইন্ডাস্ট্রিতে 1700 সিনেমা হল ছিল টোটাল, সেখান থেকে 120টা হয়েছে। তাহলে বুঝো যে যদি 1700 থাকতে হবে না, 1000ও যদি সিনেমা হল থাকতো আমাদের দেশে, তাহলে বরবাদের মতো একটা সিনেমা কত কোটি টাকা ইনকাম করতে পারতো। অবশ্যই বরবাদ তো একটা মানে এই রেসপন্স দিল, এবং ভালো করে লক্ষ্য করে দেখবে রিসেন্ট টাইমসে বাংলা সিনেমার মার্কেটটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। মানে এটা মনে হয় বাংলা সিনেমার একটা পিক আপ পয়েন্ট, বাংলা ইন্ডাস্ট্রি একটা পিক আপ পয়েন্ট। ওপার বাংলারও কথা বলি বা আমাদের এপার বাংলারও কথা বলি, এপার বাংলায় অবশ্যই কিছু কিছু সিনেমা এসছে যেগুলো কিন্তু মানে ভালো পিক আপ নিয়েছে। এবার সেটা কমার্শিয়াল সিনেমা বলেই বলছি না, মানে কমার্শিয়াল সিনেমা তো নিয়েইছি, প্লাস এমনি ফ্যামিলি ড্রামা যেগুলো হয় না আমাদের এপার বাংলায়, সেগুলো কিন্তু ভালো কালেকশন করেছে। তো একটা পিক আপ টাইম বাংলা ইন্ডাস্ট্রির জন্য। তো এই সময়টা আমার কোথাও থেকে মনে হয় যে আই থিঙ্ক, যেমন SBF একটা খুব দারুণ প্রচেষ্টা করেছে। রঘু ডাকাত যখন আমাদের এখানে রিলিজ হবে, রঘু ডাকাত বা তাণ্ডব যখন রিলিজ হবে, আই থিঙ্ক ওরই আগে SBF অনেক সিনেমা হল, মানে SBF এর আর কি SBF সিনেমাস নাম, SBF অনেকগুলো মাল্টিপ্লেক্স তৈরি করবে, এবং SBF এর টিকিট প্রাইসটা সব থেকে ভালো। মানে মাল্টিপ্লেক্সে যেরকম টিকিট প্রাইস হয় যে 250, 300, 400, 500, SBF সিনেমাতে কিন্তু টিকিট প্রাইস অতটা বেশি নয়, ওদের ওই 120 বা 130। এই যে একটা ভালো প্রসঙ্গ মনে করছো, সেটা হচ্ছে কি যে সিনেমা হলের যে টিকিট প্রাইস আমাদের এখানে সিনেপ্লেক্স গুলাতে এখন তো 500, 550, 600, 1500 এরকম আছে। তো আমার কথা হচ্ছে যে কত থেকে, আমি স্টার সিনেপ্লেক্সের আমি জানি না এক্স্যাক্টলি কত থেকে শুরু টিকিট প্রাইস। আমাদের স্টার সিনেপ্লেক্সে এখন 500 থেকে শুরু। 500 থেকে? তো এখন আমি যেটা বলতে চাই যে হচ্ছে একজন সাধারণ দর্শক, ধরো আমার কথাই, আমি একজন সাধারণ দর্শক হিসেবে যদি আমি এখন সিনেমা দেখতে যাই, আমার ঢাকা যাইতে হবে, ঢাকা যাওয়া আসা 500, 1000, আর সিনেমা দেখা একটা সিনেমা একটা শো একা যদি দেখতে চাই সেখানে 500 টাকা সর্বনিম্ন। তাহলে কত হইলো? 1500 টাকা। আর পাশাপাশি সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যাব, কিছু মুখে দিব না, এটা তো হইতে পারে না। একটু খাওয়া দাওয়া করতে গেলে, হ্যাঁ একটা চিপস চাবাইতে গেলে, একটা পপকর্ন বা একটা আরসি পানি টানি এগুলা খাইতে গেলে আরো 500। টোটাল আমি একা একটা সিনেমা দেখতে 2000 টাকা, আমার 2500 টাকা খরচ হয়ে যাবে। ঠিক আছে, তো চিন্তা করো যদি আমি 6টা সিনেমা মুক্তি পাইছে এবার ঈদে, 6টা সিনেমা দেখতে যাই 2500 করে ধরো, 2000 করে ধরো, 2000 করে ধরো, যাও কমায়া দিলাম, কারণ হচ্ছে একটা দেখতে যাই, হ্যাঁ একটা দেখতে যাই আরেকটা দেখে আসলাম, ধরো 12,000 টাকা তো মিনিমাম তোমার 2000 টাকা করে হলে পড়ছে। হ্যাঁ 12 না হয় নাই হলো ভাই, সিনেমা দেখতে যদি আমার 10,000 টাকা বাজেট নিয়ে বের হইতে হয় বাসা থেকে, তাহলে ইউটিউবিং এ সেটা কি পোষানো সম্ভব? সেটাই। সিনেমা রিভিউ যে করি আমরা, আসলে অনেকে হয়তো মনে করে অনেক টাকা, এমনই অবস্থা তোমাদের এখানে, হ্যাঁ অনেক বোধহয় লাভ, অনেক বোধহয় স্পন্সর পায় একদম উড়াই ফেলতেছি, বাট এরকম তো কোনো কিছু হচ্ছে না। তো তারপরেও যদি এরকম হইতো যে হ্যাঁ জেলার মধ্যে 3 থেকে 4টা ভালো সিনেমা হল আছে, সেই সিনেমা হলগুলোতে প্রত্যেকটাতে বিভিন্ন মুভি চলতেছে, তখন দেখা গেছে যে দর্শক যেরকম মুভি দেখে আরাম পাইতো, আমরা যারা রিভিউ করি আমরাও অ্যাভেলেবল মুভি দেখতাম, প্রত্যেকটা মুভি, সেটা বাদ দিতাম না কোনোটা, তোমরা যেরকম পারো আর কি মোটামুটি। হ্যাঁ এখানে তাও সিনেমা হল আছে, আশেপাশে আছে, বলবো না নেই, কিন্তু তোমাদের ওখানে ব্যাপারটা আমি সেটাই সেইকে তুমি বলছিলে যে দাগি যে আর কি মূল অভিনেতা আফরান নিশো আর কি তোমাদের ওখানকার মেন অ্যাক্টর, মানে ওখান থেকে উঠে আসা একজন অভিনেতা, কিন্তু তার কোনো সিনেমা নেই সেইখানকার কোনো হলে। হ্যাঁ এটা তো, এটা কি বলবো যে আফরান নিশোর সুরঙ্গ মুক্তি পাইলো, তখন তো ভক্ত দর্শক যারা আছে তারা নিজ উদ্যোগে আফরান নিশোর ওই শো এর ব্যবস্থা করছিল, মানে ওই সুরঙ্গের। এটা একটা লজ্জাজনক ব্যাপার না? তো অবশ্যই লজ্জার ব্যাপার যে হচ্ছে নিজের জেলার একজন হিরো তার সিনেমা মুক্তি পায়, অথচ তার এলাকার মানুষ সিনেমা দেখতে পারে না। ঠিক আছে, মানলাম যে প্রথম সিনেমাটা অনেক হয়তো গুরুত্ব নাও দিতে পারে, হল মালিকটা গুরুত্ব দেয়নি, প্রথম সিনেমা করছে, ভালো হোক তারপরে নিয়ে আসবে। কিন্তু সত্যি সুরঙ্গ যেই টাইমে এসে ভালো ব্যবসা করেছিল, রায়ান রাফি তো ভালো দেখিয়ে দিয়েছে, রায়ান রাফি পরিচালনার সিনেমা, ইভেন দাগিও তো ভালো কালেকশন করছে, প্রথমটা তো মানা গেল। কিন্তু এটা খারাপ লাগলো শুনে যে মানে যেখান থেকে ধরো একজন অভিনেতার জন্ম হচ্ছে সেখানে তার সিনেমা। আবার শুধু আফরান নিশো কেন, আমাদের দেশেই তো, আমাদের কি বলে, আমাদের এই স্টেটে, আমাদের জেলাই তো হচ্ছে মান্না ছিল, মহানায়ক মান্না। সেই মান্নার জায়গা এটা, আমি যেখানে থাকি আমার জেলা টাঙ্গাইল, এই টাঙ্গাইল হচ্ছে মান্নার জেলা। তো এগুলো আসলে দুঃখ লাগে যে এরকম সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষদের এই জায়গাটাতে সিনেমা হল সংকট। তাহলে কোথায় সিনেমা হল আছে বাংলাদেশের, আর কোথায় আছে চিন্তা করো।
ইভেন এছাড়াও আরো অনেক গুণী শিল্পী মানে আছে টাঙ্গাইল জেলার। এটা খারাপ বিষয় যে সিনেমা হল আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় এখন তো বাংলা সিনেমার পিক আপ পয়েন্ট, বাংলা ইন্ডাস্ট্রি পিক আপ পয়েন্ট, তো আই থিঙ্ক এবার সিনেমা হল বাড়ানো উচিত। আমাদের এপার বাংলা বাড়ছে, এসবিএফ এর হাত ধরে বাড়ছে, কিন্তু ওপার বাংলাতেও বাড়ানোর চেষ্টা করা হোক। রূপম, আমি শুনলাম যে বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন সুমি এবং আজিম ভাই এরা নাকি হচ্ছে সিনেমা হল নিয়ে একটু চিন্তা করতেছে, যে সিনেমা হলের ব্যবস্থা করবে। এটা আসলে খুবই দারুণ একটা উদ্যোগ। এবং আরেকটা ব্যাপার যেটা যে দীপঙ্কর দীপন পেয়েছি, হ্যাঁ দীপঙ্কর দীপন, পরিচালক দীপঙ্কর দীপন একটা স্ট্যাটাস দিছিল, ব্যাপক একটা স্ট্যাটাস, ওইটা নিয়ে স্পেসিফিক একটা ভিডিও আনার চেষ্টা করছিলাম, বাট আসলে সময় হয়ে ওঠে নাই। তো যাই হোক, দীপঙ্কর দীপন দারুণ একটা আবদার করেছে শাহরিন সুমি ম্যামের কাছে, যে উনি যেন সিনেমার স্বার্থে এমন একটা সিনেমা হল করেন যেই সিনেমা হলে আমাদের মতো সাধারণ মানুষের, সাধারণ দর্শকেরা একটু কম খরচে একটু শান্তিমতো সিনেমা দেখতে পারবে। তুমি কি ওই স্ট্যাটাসটা দেখছিলা? স্ট্যাটাসটা কিন্তু দারুণ ছিল। আমি দীপঙ্কর দীপনের স্ট্যাটাসটা দেখিনি, কিন্তু আমি এই খবরটা শুনেছি, হ্যাঁ ওনারা পরিকল্পনা করছেন, এটা বলেছে, একটা ইন্টারভিউতেই বলেছে। হ্যাঁ, না ওনারা বলছে যে সিনেমা হল ওনারা করবেন, কিন্তু একটা ব্যাপার চিন্তা করো, সিনেমা হল করা মানে যদি এটা হয় যে শুধু সিনেপ্লেক্স করে বসে থাকলো আর 500 টাকা সর্বনিম্ন টিকিট প্রাইস হইলো, তাহলে আমার দেশের সিনেমা আগাবে না। ওটা হলে খুব চাপ। কারণ দেখো, সিনেপ্লেক্সে মানুষ কেন যাবে, প্রথমে এটা ভাবতে হবে, সিনেপ্লেক্সের কোয়ালিটি অবশ্যই ভালো। এই যে যেমন আমি এসবিএফ এর উদাহরণটা দিলাম, এসবিএফ হয়তো বছরে হ্যাভক আগে সিনেমা আনতো না, এসবিএফ তো ফ্যামিলি ড্রামা করতো, তো এসবিএফ এর মার্কেটটা ফ্যামিলি ড্রামা থেকেই এসছে, এটা বুঝতে হবে, ওদের বিজনেসটা হচ্ছে ওইখানেই। আজকে ফ্যামিলি ড্রামা তারা পরপর হিট দিয়েছে বলেই আজকে একটা বড় তাণ্ডব হচ্ছে, একটা বড় রঘু ডাকাত হচ্ছে, তো ওই যে একটা তুফান হচ্ছে, ওই যে মার্কেটিংটা আমরা যতই বলি না কেন, এসবিএফ কেন ফ্যামিলি ড্রামা করছে, এসবিএফ কেন ফালতু সিনেমা করছে, ফালতু সিনেমা প্রডিউস করছে, অ্যাকচুয়ালি ওইখানেই ওদের অডিয়েন্স। হইচই এত বড় একটা প্ল্যাটফর্ম, ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে ওদের অডিয়েন্স। তো এসবিএফ এর ব্র্যান্ডটা এখন পুরো পুরো জায়গাতে, ওদের সিনেমা হল রয়েছে, ওদের ব্র্যান্ডিং রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং এসবিএফ। তো এসবিএফ একটা জিনিস এটা খুব ভালো করেছে, যে সিনেমা হলগুলো যেগুলো বানিয়েছে, প্রাইসটা কিন্তু একেবারেই মানে মধ্যবিত্ত ঘরের মানুষদের জন্য ভেবেই প্রাইসটা রাখা হয়েছে। তো সেরকমই সিনেপ্লেক্সে আমরা কেন যাবো, সিনেপ্লেক্সে আমরা যাবো নিশ্চয়ই ভালো কোয়ালিটিটা পাবো, মানে দৃশ্য যেটা, মানে সিনটা সিঙ্গেল স্ক্রিনে যেটা আমরা দেখতে পাবো তার থেকেও ভালো প্রজেকশনে দেখতে পারবো। না, আমার কথা ওইটাই যে হ্যাঁ অবশ্যই ভালো কোয়ালিটির সিনেমা প্রদর্শন হোক, একটা সিনেপ্লেক্সই করুক, কিন্তু সেখানে যেন খরচটা কমিয়ে আনার চেষ্টা করা হয়। সেটা একদম খরচ তো হ্যাঁ, তুমি যদি কারণ ডে বাই ডে আমরা কেন দেখতে হবে, ডে বাই ডে যদি শুধু ওই সুশীল সমাজ উচ্চবিত্তদের জন্য সিনেমা হয়ে যায়, তখন দিন শেষে সিনেমার ক্ষতি হবে। কারণ সারা দেশের মানুষের কাছে রিচ না করতে পারলে, পৌঁছাইতে না পারলে, তাহলে সিনেমার সার্থক হবে না, কোনো সিনেমাই না। আজকে হয়তো বাংলাদেশে অনেক সিঙ্গেল স্ক্রিন আছে, মোটামুটি ধরা যায় যে সিঙ্গেল স্ক্রিন আছে, কিন্তু একটা সময় দেখা যাবে এইভাবে ভাঙতে ভাঙতে সিঙ্গেল স্ক্রিন নাই হয়ে যাবে। তখন যদি শুধু সিনেপ্লেক্স আর মাল্টিপ্লেক্সে ওই 500 টাকার টিকিট থাকে, তাহলে আমার দেশের যে দিনমজুর আছে, আমার দেশের যে একটা বিশাল সংখ্যক দর্শক আছে যারা কিন্তু আসলে 500 টাকায় টিকিট কেটে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে না, তারা কি করবে? একদম 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 এই যে আমি দেখছিলাম মধুমিতা সিনেমা হলের সামনে 70 টাকার টিকিট নাকি 600 টাকা 200 টাকায় বিক্রি করা হচ্ছে। তাহলে আজকে 600 টাকা 200 টাকা তো রোজগার করতে তো টাইম লাগে, সেই সমস্ত মানুষদের কাছ থেকে এরকমভাবে ব্ল্যাকে যে বিক্রি করা হচ্ছে। অনেকেই ভাবে যে টিকিট ব্ল্যাক হচ্ছে মানে হেভি ব্যাপার, এটা তো সব সিনেমার ক্ষেত্রে হয় না, কিছু কিছু ফ্যানদের ধারণা যে হেভি ব্যাপার, কিন্তু না, হেভি ব্যাপার অবশ্যই তোমাদের কাছে হেভি ব্যাপার লাগছে, কিন্তু অনেক মানুষ 500 টাকা একদিনে রোজগার করতে পারে না। তো তারা, আমি দেখছি হ্যাঁ তারা দেখছি টাকাটা দিচ্ছে কিন্তু টিকিট দিচ্ছে না, উল্টে মানে যে আর কি ব্ল্যাকে টিকিটটা সেল করছে। এই নিয়ে তো ক্যাচাল। আরে 80 টাকা লেখা থাকে হচ্ছে টিকিটের গায়ে, সেই টিকিট বিক্রি হচ্ছে 1000 টাকা পর্যন্ত ব্ল্যাকে। আরে বাবা, 200 টাকা সর্বোচ্চ 200 টাকা হলে মানা যায় ভাই, 200 টাকা সিঙ্গেল স্ক্রিনে মানা যায়, সেটা তাও যদি ভালো একটা পরিবেশ থাকে, ঠিক আছে? সেখানে 1000 পর্যন্ত চলে যায় ব্ল্যাকে। মধুমিতা রেকর্ড করবে ব্ল্যাকে। হ্যাঁ, ব্ল্যাকে সব থেকে বড় রেকর্ড আছে মধুমিতার, ভাঙচুরেরও একটা রেকর্ড আছে। তো এই হচ্ছে কথা, যে সিনেমা হল হোক সেটা তো ভালো বিষয়, কিন্তু এই টিকিট প্রাইসটা যেন মানুষের সাধ্যের মধ্যে থাকে, তাহলে সিনেমা দেখা মানে মানুষের চয়েস অনুযায়ী একটা সিনেমা আসলো, কিন্তু সেটা যদি মানুষ না দেখতে পারে তাহলে তো হইলো না ব্যাপারটা। ওই মোবাইলে যদি জাস্ট টিজার ট্রেলার দেখেই যদি সান্ত্বনা পেতে হয়, তাহলে দিন শেষে সিনেমার দর্শক বাড়বে কিভাবে? ওয়েট করে থাকতে হয়।
ওটিটি কন্টেন্টের জন্য যদি ওয়েট করতে হয়, ওটিটি প্ল্যাটফর্মের জন্য, তাহলে তো ওই নতুন করে সুপারস্টার মেগাস্টার হবে না, সম্ভব না। সেই দেখা যাক এসবিএফ যদি বাংলাদেশে করে, কারণ এসবিএফ তো এখন পুরোপুরি বাংলাদেশেও একটা ইয়ে হয়ে গেছে, এসবিএফ বাংলাদেশ। দেখা যাক এসবিএফ যদি বাংলাদেশেও সিনেমা হল করতে পারে। এবং তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই, তোমার কি মনে হয় যে কেমন হওয়া উচিত এই টিকিট প্রাইসটা? আমার কাছে মনে হয় যে সর্বোচ্চ 250 টাকা থাকবে টিকিটের প্রাইস সর্বোচ্চ। আর যে পপকর্ন টপকর্ন এগুলোও কিন্তু আসলে সিনেমা হলের ভিতরে, সিনেপ্লেক্সগুলোর ভিতরে অনেক বেশি প্রাইস, হাই প্রাইস, সেদিকেও একটু নজর দিতে হবে। হ্যাঁ, আমি যতটুকু জানি যে হচ্ছে সাউথ ইন্ডিয়ার যে সিনেমা হলগুলা, তারা কিন্তু এই ব্যাপারটা খুব রিজনেবল একটা প্রাইসের মধ্যে রাখে। এই কারণে তাদের স্টেটে যে দর্শক আছে তারা কিন্তু হিউজ পরিমাণে যায় সিনেমা দেখে, তাদের কোনো মানে সীমাবদ্ধতা নাই, প্রচুর দর্শক। সো আমার মনে হয় যে যদি আমরা সিনেমা ইন্সপায়ার হই, যে সাউথ ইন্ডিয়ায় একটা কেজিএফ হচ্ছে, একটা তামিল একটা দারুণ সিনেমা হচ্ছে অমুক জায়গায়, তো সেইটা থেকে আমরা ইন্সপায়ার হই সিনেমা মেকিং এর ক্ষেত্রে, তাহলে সিনেমা হলের ক্ষেত্রে ইন্সপায়ার হইতে দোষ কোথায়? একদম 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 ঠিক কথা। আমাদের দেশে সিনেমা তখনই এগিয়ে যাবে যখন সিনেমা হল অ্যাভেলেবল থাকবে, প্রত্যেকটা দর্শক নির্বিঘ্নে নিরাপদে শান্তিমতো সিনেমা দেখতে পারবে। সিনেমা দেখতে যাইয়া ভাই বোরিং হইলে তাহলে হবে না। আর পকেটের টাকা ভাই এত সহজ না, আসলে ইনকাম করা এত সহজ না। আমরা তো আসলে বাস্তবতা অনেক কঠিন, আর সিনেমাটা একটু বিলাসিতার পর্যায়েই পড়ে। তো সেই ব্যাপারটা আসলে যারা সিনেমার সাথে কাজ করে, সিনেমা নিয়ে কাজ করে, তাদের ভাবতে হবে, যেভাবে আসলে সম্ভব সেটা চেষ্টা করতে হবে। আর সর্বনিম্ন প্রাইস কত হওয়া উচিত তোমার মনে হয়? সর্বোচ্চ হওয়া উচিত 250, আর সর্বনিম্ন ভাই নিম্নর তো কোনো মানে ইয়া নাই। আমি তো মনে করি যে 150 টাকা 100 টাকা এরকম সর্বনিম্ন হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম আমার মনের কথাই তুমি বলেছো। কারণ দেখো, সিনেমা হলের মালিকরাও তো বিজনেসই করছে আলটিমেট। ঠিক আছে, এসবিএফ আমি যেটা উদাহরণ যেটা দিলাম, আমার এটাই ভালো লেগেছে। এসবিএফ আমি সিনেমা দেখতে গেছি, তো আমি মাল্টিপ্লেক্স, ধরো পিভিআর আইনক্স, নিশ্চয়ই তোমরা নাম শুনেছো, সব থেকে বড় মাল্টিপ্লেক্স এই চেনগুলো আর কি আমাদের ইন্ডিয়ার মধ্যে, পিভিআর আইনক্স। তো এইখানে আমি যে কোয়ালিটিটা পাচ্ছি, তা আমি তো সেম জিনিসই পাচ্ছি এসবিএফ এর মধ্যে, তাহলে আমি কেন পিভিআর আইনক্সে যাবো? আরও একটা জিনিস, পিভিআর আইনক্সে গেলে যেটা এখন মানে যেটা শুরু হয়েছে রিসেন্টলি, প্রথমে মানে 30 মিনিট ধরে অ্যাড দেখাবে, ঠিক আছে, আবার ইন্টারভেলে অ্যাড দেখাবে, মানে টাইমের কোনো কিছু নেই, টাইম এরকমভাবে ওয়েস্ট হয় ওখানে গেলে। আর তোমার টিকিটের সঙ্গে যখন ওইখানে গিয়ে মানে যেটাকে বলে স্পট বুকিং, ওখানে গিয়ে মানে সিনেমা হলে গিয়ে একেবারে যখন আমি টিকিট কাটছি, নট অনলাইন থেকে কেটে যাচ্ছি না, ওরা কি করছে, টিকিট প্রাইসটা তো কাটছেই, প্লাস ওরা কোল্ড ড্রিঙ্কস পপকর্ন এগুলো ধরিয়ে দিচ্ছে, ওই টাকাটাকেও কেটে নিচ্ছে। তুমি যদি নিজে নাও নিতে চাও, মানে আমার পপকর্ন আমি খাবো না, আমি সিনেমাটাই দেখবো, জোর করে ধরিয়ে দিচ্ছে। এটা খুব বাজে, এটা তো খুবই খারাপ সিস্টেম এখানে পিভিআর আইনক্সের হয়েছে। এটা আসলে এটাই বললাম, এটাই বলতে চাচ্ছিলাম যে এরকম যেন না হয়। আর ওইটাই যে আসলে আমার দর্শক, আমি সবাইকে যদি রিচ করতে চাই, তাহলে তো আমার সবাইকে সুযোগটা দিতে হবে সিনেমা দেখার, অভ্যাসটা তো করতে হবে। আমি যদি প্রথমেই ভয় পাওয়া দিই যে হচ্ছে সিনেমা দেখতে আসলে 500, বিনোদন পাওয়ার জন্যই তো আমরা সিনেমাটা দেখবো। তো একটু অনেক মানুষই তো চায় না, যারা ধরো সিনেমা দেখি না, তারা একটু চাইবে যে সিনেমাটা গিয়ে দেখে আসি। তাদের হয়তো সম্ভব না অত টাকা এফোর্ড করবো, তারা কম টাকা দিয়েই দেখুক না, দেখে যদি ভালো হয় পরবর্তীকালে আবার তারা সিনেমা দেখতে আসবে, আবার তারা বাংলা সিনেমা দেখবে। রাইট। তো এবার আমরা একটু আরেকটা প্রসঙ্গে যাই, অন্য একটা প্রসঙ্গে যাই এবার। সেটা হচ্ছে তাণ্ডব, শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে একটা রিউমার শোনা যাচ্ছে, বিশাল বড় সড়ো রিউমার শোনা যাচ্ছে। কারণ এইটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই বড় সড়ো রিউমার, কোয়েল মল্লিক নাকি তাণ্ডবে থাকতে যাচ্ছে। এটা আসলে তাণ্ডবে নাকি কোয়েল মল্লিক, হ্যাঁ একটা রিউমার, বড় রিউমার এসছে। এইটা আসলে কতটুকু সত্য, কি মনে হয় তোমার কাছে? দেখো, উইকিপিডিয়া থেকে সর্বপ্রথমে খবরটা এসছে, ঠিক আছে, উইকিপিডিয়াতে। এবং কোয়েল মল্লিক, আমি জানি না উইকিপিডিয়া তো পুরোপুরি এডিটেবল সাইট, হ্যাঁ, অনেক টাইমে দেখা যায় অনেক খবর কিন্তু মিলেওছে। এবার আমার মন বলছে এই খবরটা না এরকম পর্যায়ে চলে যায়, যেমনটা এই তাণ্ডব সিনেমার প্রথমের দিকে যখন বরবাদ আর কি রিলিজ করেনি, বরবাদ সবে শুটিং চলছে বোম্বেতে, রুকমিনী মৈত্র আর নাজনীন নাহার নিয়ার যেমন নামটা এলো তাণ্ডব সিনেমার ক্ষেত্রে, ওরাও থাকবে। আমার মনে হচ্ছে হয়তো এটাও হতে পারে যে কোয়েল মল্লিকের নামটা ওরকম হতে পারে, বা এটাও হতে পারে যে সত্যিই থাকছে। এবার শাকিব খানের সঙ্গে কোয়েল মল্লিক কিনে আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম, অনেকে বলেছিল যে তুমি আই থিঙ্ক ভিডিও করেছিলে, তুমি আজকে আবার ওটার মানে শেয়ারও করেছো কমিউনিটি, আমি দেখলাম। আমি 2 মাস আগে চেয়েছে শাকিব খান,
হ্যাঁ 2 মাস হ্যাঁ, আগে যখন অনেকেই দেখলাম আমাকে ইনবক্সে নক দিতেছে, অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করতেছে যে শাকিব খানের সাথে কোয়েল মল্লিককে দেখতে চাই, তখন আমি ভাবলাম যে এটা তো আমারও চাওয়া, কারণ কোয়েল মল্লিক এমন একজন শিল্পী, তাকে সব দিক থেকেই ভালো লাগে। তার চারিত্রিক বৈশিষ্ট্য যতটুকু জানি, তার ব্যক্তিগত জীবন, সব জায়গায় তার ইমেজটা খুব ক্লিন। তো আমার খুব মানে খুবই পছন্দের একজন, মানে যদি পশ্চিমবঙ্গের নায়িকাদের মধ্যে বলি, আমার সবচেয়ে পছন্দের হচ্ছে কোয়েল মল্লিক। তো ভাবলাম যে আমি তাকে নিয়ে ভিডিও কেন করতেছি না, অনেককে নিয়েই তো ভিডিও করি। তো শাকিব খান আর কোয়েল মল্লিক জুটি হইলে কেমন হবে এই বিষয়ে একটা ভিডিও করলাম। সেখানে অবশ্য তাণ্ডবের কথা বলছিলাম, ধারণা করছিলাম যে এরকম কিছু যদি হয়। তো দেখি যে 2 মাস পরে সেই রিউমারটা উঠলো, ভালো লাগতেছে ব্যাপারটা দেখে। আসলে কি আমরা যে যে ভিডিও করি, অনেক সময় কিন্তু এই ভিডিওগুলো আসলে সীমাবদ্ধ থাকে না। অনেক সময় একটা ভিডিও ভাইরাল হইলে সেটা নির্মাতাদের পর্যন্তও পৌঁছে যায়, আমি এটা খেয়াল করছি অনেকবারই। ইভেন এই যে মেহেদী হাসান হৃদয় ভাইয়া, ওনার সাথে যখন দেখা হইলো উনি বললো যে আমার ভিডিও উনি দেখছেন। এরকম রায়হান রাফি ভাই আমাকে একবার নক দিছিল, আমার মনে আছে, তুফানের সময়। তো উনিও আমার ভিডিও দেখছেন। এরকম আমি শুনছি যে আরো আরো এখন বলবো না, আরো বড় বড় সেলিব্রিটিরাও আমার ভিডিও দেখছে। তো তার মানে কি, তার মানে হচ্ছে যে আমাদেরও একটু সচেতন ভাবে কথা বলতে হবে, আমাদেরও বুঝে শুনে একটা ভক্ত দর্শক আসলে কি চায় সেটা তাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের, সেটা আমাদের করতে হবে। সেই জায়গা থেকে আমি মাঝে মাঝে চেষ্টা করি, কিছু কিছু ভিডিও করি এরকম, যে এরকম হইলে কেমন হয়, ওইরকম হইলে কেমন হয়, একে যদি আসলে এর সাথে দেখা যায় তাহলে কেমন হয়, এই টাইপ অফ ভিডিওগুলো আমি করি। সো মাঝে মাঝে মিলে যায়। না আমি এটা অবশ্যই মনে করি যে রিফাত ভাই যেরকম ভিডিও তৈরি করে, খুব গুছিয়ে কথা বলে, তো মানে খুব ভালো লাগে শুনতে আর কি। তো ইদানিং পারতেছি না, একবার দেখা শুরু করলে তা ইদানিং অবশ্যই অবশ্যই সময় করে সবাইকে, ইদানিং জানে কি হয়েছে, ঠিক আছে, মানে আগের মতো প্রথম দিকে যেরকম এক একটা টপিক ধরে ধরে ভিডিও করতাম, ইদানিং কেমন জানি হয়ে গেছি। আচ্ছা 5 মিশালি, মানে সব ধরনের মুভি নিয়ে কথা বললে কি হয় যে অনেক সময় একা সামাল দেওয়া যায় না, খেয়ে হারায় ফেলতে হয়। আচ্ছা আর সব সময় তো একরকম যায় না, এটা আসলে ফ্রিল্যান্সিং ওয়ার্ক, তো মানে এটা হচ্ছে কি স্বাধীন একটা কাজ, কারো অধীনে না, একটা চাপ থাকে না। একটা চাপ থাকলে কিন্তু ভালো, একটা চাপ আসলে দরকার, একটা কেউ একজন পুশ করা দরকার, যাই তুই ভিডিও না করে তুই শুয়ে রইছস কেন, তুই ওটা এখন ভিডিও কর। তো এই এই ব্যাপারগুলো মাঝে মাঝে মানে ডিমোটিভেট হয়ে যায়, তখন হচ্ছে ভিডিও স্লো হয়ে যায় দেওয়া। অনেক সময় দেখা যায় ভালো ভিউজ না আসলে ডিমোটিভেট হয়ে যায়, তো এই ব্যাপারগুলো আসলে খুবই খারাপ। ওটা আমারও আগে হতো, আমারও যে বেশি ভিউজ মানে হয় এখনো বলবো না, কিন্তু একটা টাইম আমারও মনে হতো যে ভিউজ তো আসছে না, কিন্তু কোথাও এখন না মাইন্ডটা সেট করে নিয়েছি যে আমার যদি অডিয়েন্স 100টাও হয়, আমি 100টা অডিয়েন্সের জন্যই ভিডিওটা করবো। হ্যাঁ হ্যাঁ, না আমি ওইরকম করি, যেমন হচ্ছে প্রতিদিন আমার এখন একটা ভিডিও করি, যেই ভিডিওটা আসলে ভিউ হবে না আমি জানি, কিন্তু আমি করি। যেমন আজকেও একটা করলাম, যে জঙ্গলি নিয়ে একটা করলাম, জঙ্গলির একটা গান আসছে, দুর্দান্ত অসাধারণ গান, গানটা হচ্ছে যে বাবা নিয়ে গানটা, কি সুন্দর একটা গান, অথচ এই গানটা নিয়ে ভিডিও করলে আমি শুনিনি, জঙ্গলির দর্শক দেখলো না, শুনবো। হ্যাঁ এইটা নিয়ে ভিডিও করলাম, দর্শক খুব একটা দেখলো না। তো এরকম আসলে দেখবে না, হয়তো একটা সময় আস্তে 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 দেখবে, একটা সময় আসলে দেখবে, আমি এইটুখানি গ্যারান্টি দিতে পারি, একটা সময় আসলে দেখবে। কারণ আমি দেখেছি যে যারা ধরো এই ফিল্ম রিভিউ নিয়ে কথা বলে, ফিল্ম রিভিউ মানে প্রত্যেকটা সিনেমার রিভিউ দেয় বা প্রত্যেকটা সিনেমার আপডেট নিয়ে কথা বলে, তাদেরও কি প্রথমে খুব বেশি ভিউজ হতো? তারা তো ওইভাবেই কন্টিনিউ করে গেছে, তো একটা পর্যায় পর তো তাদেরও হচ্ছে না। না আমাদের আসলে এটা করা উচিত, প্রত্যেকটা সিনেমা নিয়ে কথা বলা উচিত, তা না হলে আসলে বিষয়টা কেমন হয় যে তুমি শুধু একটা সিনেমা নিয়ে কথা বলবা বা একজনকে নিয়ে কথা বলবা, তাহলে তো তুমি সিনেমা নিয়ে কথা বলতেছো না, যে কোনো একজনের হয়ে জাস্ট কথা বলতেছো। এটা দর্শক কেন নিবে? এটাই হচ্ছে মূল বিষয়, দর্শক মূল নেবে। তার থেকে বড় কথা এই যে তুমি বললে না যে ডিরেক্টরদের মানে নির্মাতাদের চোখ অব্দি পৌঁছাচ্ছে, তো নির্মাতা যখন তোমার ভিডিওটা দেখছে, তুমি একটা সিনেমার পার্টিকুলার একজন স্টারকে নিয়ে ভিডিও করলে, সেখানে তুমি সেই স্টারকে নিয়ে পরের ভিডিওটা করছো বা পরের সব কটা ভিডিওই করছো, তো নির্মাতার হয়তো প্রথম ভিডিওটাই ভালো লাগে, কিন্তু দ্বিতীয় ভিডিওটা থেকে দেখবে সে আর বেশি ইন্টারেস্ট পাচ্ছে না। নির্মাতা হয়তো ইন্টারেস্ট পাচ্ছে না, সেটা না হয় এক পাশে রাখলাম, কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটা, যে আমার ইচ্ছা হচ্ছে বাংলা সিনেমার উন্নতি করা আমার কথার মাধ্যমে, তাই না? তো সেই জায়গায় তো আমি কিছুই করতে পারতেছি না। তাহলে আমি যদি শুধু একজনকে নিয়ে কথা বলি, তাহলে গোটা ইন্ডাস্ট্রির অন্যান্য হিরোদের কি উপকারে আসতেছি, বা হচ্ছে অন্যান্য সিনেমাগুলোর কি উপকারে আমি আসতেছি,
সো আমার মনে হয় সব মুভি নিয়েই একজন মুভি রিভিউয়ারের কথা বলা আসলে উচিত। হ্যাঁ, আমাদের পডকাস্ট চ্যানেলটা আর কি এটার জন্যই আর কি বেসিক্যালি আরো উদ্যোগ নিয়ে খোলা, যাতে আমরা এখানে সমস্ত কিছু ভালো রকম ভাবে রাইট রাইট আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে একটু এলোমেলো হয়ে যাচ্ছে প্রথম ভিডিও, আর অত প্ল্যানিং এর মাধ্যমে আজকে আমরা ভিডিওটা করতেছি না, জাস্ট শুরুটা করলাম, কি বলো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম শুরুটা এরকম ভাবেই থাকুক। তো আমরা একটা কথা ক্লিয়ার বলতে চাই যে আপনারা হয়তো আমাদের ব্যক্তিগত চ্যানেলগুলোতে দেখেন যে আমরা শাকিব খানকে নিয়ে বেশি কথা বলতেছি, হয়তো দেখেন আমরা আফরান নিশোকে নিয়ে বেশি কথা বলতেছি, হয়তো দেখেন যে কোনো একটা টপিক নিয়ে আমরা বেশি কথা বলতেছি, সেটা আমাদের যার যার ব্যক্তিগত চয়েসের জায়গা থেকে আমরা আসলে অনেক সময় করে থাকি। কিন্তু এই যে এপার বাংলা ওপার বাংলা মিলে আমরা একটা পডকাস্ট চ্যানেল আপনাদের সামনে নিয়ে আসলাম, এইখানে এইটা হবে না, একদম টোটালি অনেস্টির জায়গা থেকে আমরা ট্রাই করবো যে সব সিনেমা নিয়ে বেশি বেশি কথা বলার, কারণ এইটা ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে, কি বলো রূপম? এখন তো মানে এই চ্যানেলটা তো একটা গণ্ডির ভিতরে সীমাবদ্ধ নাই, একদম একদম এখন তো পুরোপুরি ইন্টারন্যাশনাল ইয়েতে আমাদের খেলা শুরু হয়ে গেছে সত্যি কথা বলতে। এবং তার জন্য আমার খুব ভালো লাগলো এই উদ্যোগটা, রিফাত ভাইয়ারই উদ্যোগ, এবং এই নামটা সিনেমার এপার ওপার এটাও রিফাত ভাইয়ারই দেওয়ার নাম। আমাদের ভাবছিলাম প্রথমে কি নাম দেওয়া যায়, আমরা আলোচনা করছিলাম সেই দিন কি নাম দেওয়া যায়, মাথায় আসলো হঠাৎ করে যে হচ্ছে এই শব্দ কিন্তু খুবই পরিচিত, এপার বাংলা ওপার বাংলা সবাই দেখি বলে। হ্যাঁ, এপার বাংলার ওপার বাংলা, রাইট রাইট রাইট, এই এপার বাংলা ওপার বাংলা থেকে মানে সিনেমার এপার ওপার, এখান থেকে সিনেমার এপার ওপার। ভালো লাগবে আমাদের পডকাস্ট চ্যানেলের এটা হ্যাঁ কন্টেন্ট গুলো, আমরা চেষ্টা করছি বেস্ট বেস্ট কোয়ালিটি দিয়ে ভিডিও শুট করে। না আসলে আমরা আরো ভালো কিছু করার চেষ্টা করব, আস্তে আস্তে ভিডিওটা গুছায় আনবো, এখনো পর্যন্ত আসলে হয়ে ওঠে নাই, হবে আস্তে আস্তে হবে। অলরেডি শুটিং চলতেছে, মানে শুটিং তো একদিন না কয়দিনের শুটিং হয়ে গেছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ও আরেকটা কথা নাকি শোনা যাচ্ছে সাবিলা নূর নাকি বাদ পড়ছে, মানে বাদ পড়ে গেছে, এটাই আমি বলতে চাচ্ছি যে সাবিলা নূরের একটা রিউমার শোনা যাচ্ছে যে সাবিলা নূর নাকি একদিনের শুটিং করে তারপরে নাকি তাকে বাদ দেওয়া হয়েছে। এইটা কিন্তু আসলে একটা রিউমার, এটা কিন্তু 100% সত্য না, ভেতরের খবর অন্যরকম, কিন্তু একটা কুচক্রি মহল তারা এটা প্রুভ করার চেষ্টা করতেছে। আজকে কয়েকটা পেজ থেকে দেখলাম এগুলো ছড়ানো হচ্ছে যে সাবিলা নূর একদিনে শুটিং করছে তারপরে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ এতটা খারাপ ভাবে এটাকে মানে প্রমোট করার চেষ্টা করতেছে, হেডলাইনটা খুব বাজে রকম ভাবে প্রেজেন্ট করেছে। আমি দেখলাম নিউজটা যেখান থেকে পাবলিশ করা হয়েছে সেখান থেকে জিনিসটা এনটিভি বলে নিউজটা পাবলিশ করেছে, এনটিভি বলে একটা অনলাইন পোর্টাল, এনটিভি আর হচ্ছে বিশেষ করে বাংলা চলচ্চিত্র নামে একটা গ্রুপ আছে না, বাংলা চলচ্চিত্র নামে একটা গ্রুপ আছে দেখবা, ওই গ্রুপে শাকিব খানকে নিয়ে যতগুলো নেগেটিভ পোস্ট করা হয় সবগুলো অ্যাপ্রুভ করে দেয় সাথে সাথে। দেখলাম যে সাবিলা নূর নাকি একদিনের শুটিং করছে তারপরে তাকে বের করে দেওয়া হয়েছে। সাবিলা নূরের একদিনেরই শুট ছিল, এটাও তো হতে পারে। সাবিলা নূরের একটা ছোট্টই ক্যারেক্টার রয়েছে শরীফুল রাজনের মতো, এটা হতে পারে না? এমনও হইতে পারে, এটা কিন্তু আসলে বলা যাইতেছে না। তারপরেও আমি বলবো যে এরকমটাও তো হইতে পারে যে ক্যারেক্টারের জন্য পারফেক্ট হচ্ছে না, বা যে কোনো কারণবশত ভাই, ব্যক্তিগত কারণবশত হোক, যে কোনো কারণবশত সেটা এখানে বাদ পড়ে গেল এরকম ভাবে একজন অভিনেত্রীকে নিয়ে এরকম মানে বলা হচ্ছে, এটা তো খুব একটা মানে প্রেস্টিজের একটা ব্যাপার না। শুধু তো এটা না, মানে শাকিব খানের বিরুদ্ধে একটা এলিগেশন, বিরুদ্ধে একটা কথাও বলা হচ্ছে ওইখানে, খুব মারাত্মক লেভেলের কথা দেখলাম। যাক এইখানে নাই বলি, ওইটা তারা যেভাবে আসলে একজন মেগাস্টারের কি বলে মেগাস্টারের কেরিয়ারকে নষ্ট করার জন্য যেভাবে আসলে পায় তারা শুরু করছে, এটা বোঝা যায় তাদের পোস্টে আসলে একদম স্পষ্ট। কোনো লাভও নেই, ওরা করতেও পারছে না, এটাই মনে হয় আরো আফসোস, ওরা করতেও পারছে না। এতবার চাইছে বরবাদ আজকে এক সপ্তাহে 27 কোটি, আরে এরকম কালেকশন দেখে ওদের মাথা নষ্ট হয়ে যাইতেছে, ওদের তো মানে রাতের ঘুম হারাম হয়ে গেছে। কি অবস্থা, কারণ এইরকম ইতিহাস আমি দেখছিলাম। হ্যাঁ এইটা ভালো একটা প্রসঙ্গ এসছে, আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি দেখছি কয়েকটা বড় বড় পেজ, তারা এই বরবাদের সঙ্গে, আমি রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছিলাম যে কে বক্স অফিস কিং, দেবদা নাকি শাকিব খান, ঠিক আছে? এবার ওই হিসাবে আমি দেবদার খাদানকেও রেখেছিলাম বাংলাদেশের বিডিটি, মানে বাংলাদেশ টাকা অনুযায়ী, যে খাদান বাংলাদেশ টাকা অনুযায়ী 28 কোটি টাকার ব্যবসা করেছে পুরো ওভারঅল। সেখানে বাংলাদেশি টাকা অনুযায়ী শাকিব খানের ছবি এক সপ্তাহে 27 কোটি এরকম ব্যবসা করে ফেলেছে। তো এটা আমি জাস্ট এরকম লজিকেই জিনিসটা বানিয়েছিলাম। এবং হ্যাঁ, এখান থেকে বোঝা গেল যে অবশ্যই বক্স অফিসের মারফত শাকিব খান কিন্তু বক্স অফিসের কিং। আবার এইবার বাংলা থেকে আমরা বলি এই কারণের জন্য, কারণ এপার বাংলা একমাত্র সেই বক্স অফিস দেওয়ার ক্ষমতা দেবদার, তো দুজনকে করেই বলেছি। এবার আজকে দেখছি কিছু কয়েকটা পেজ রয়েছে, বড় বড় পেজ, ভাবো যারা ভালো ভালো নিউজ দেয়, এই সমস্ত আপডেটগুলো দেয়, তারা বলছে
দেবকে হকারি করতে হয় নিজের ছবির প্রচারের জন্য, এবং দেবের যা কালেকশন সেটা এক সপ্তাহে শাকিব খান উঠিয়ে নিচ্ছে। আমার এখানে প্রবলেমটা একটা জায়গাতেই, মানে এখানে যে বলা হচ্ছে যে দেবকে হকারি করতে হয়, এই যে মানে প্রমোশনটাকে যেহেতু দেবদা বেশি বেশি প্রমোশন করে, এই প্রমোশনটা না মানে আমি আসলে এইরকম এই যে বাদাবাদি, তারপর হচ্ছে একজনের সাথে আরেকজনের তুলনা দিয়ে যে হ্যাঁ ওর থেকে ও বেশি বেটার, এগুলোতে আমি বিশ্বাস করি না। দেব যেই জায়গার হিরো, সেই জায়গার তুলনায়, সেই সিচুয়েশনের তুলনায় দেব যথেষ্ট ভালো করতেছে। আজকে শাকিব খান যেইখানকার হিরো, পুরো একটা দেশের হিরো, দেব পশ্চিমবঙ্গের হিরো। দেবকে কিন্তু আরো অনেক কিছু ফেস করতে হচ্ছে। ওখানে বলিউড আছে, ওইখানে তামিল তেলেগু সবার সিনেমায় চলতেছে। তো সেই জায়গা থেকে যদি ধরি, তাহলে দেব শাকিব খান এরা ইকুয়াল। আমার কাছে মনে হয় যে এরা যার যার জায়গায় সেরা। এখানে মানে পার্থক্য ভেদাভেদ আমি তো সেটাই বলছি। দেখো, আমি দেখি না আসলে, আমরা বলি না যে বক্স অফিসে দুজনেই বাজিমাত করছে, বক্স অফিস কিং অবশ্যই শাকিব খান বাংলাদেশের জন্য বা আরো অন্যান্য জায়গার জন্য অবশ্যই শাকিব খান। তবে হ্যাঁ, দেবও কিন্তু এইটা বাংলার জন্য, এটা কি যে শাকিব খান তার যে প্রাইম টাইমে আছে, এই সময়ে বাংলাদেশের ভিতরে শাকিব খান যে কোনো হিরো, যে কোনো তারকার থেকে সেরা। এখন যদি বাংলাদেশের শাহরুখ খানের সিনেমাও আসে, শাহরুখ খানের সিনেমাও যদি আসে, শাকিব খানের সাথে পারবে না, অসম্ভব। ইয়েস একদম এটা ফ্যাক্ট। হ্যাঁ, তুমি একই দিনে, হ্যাঁ তুমি একই দিনে শাকিব খান আর একই দিনে শাহরুখ খানের সিনেমা বাংলাদেশের সিনেমা হলে দাও, দেখো কোনটা বেশি দেখে। একদম আমি তো এটাকে সবসময় সেলিব্রেট করি, এটাকে মানে গর্ব করি যে আমাদের বাংলার মধ্যেও একজন রয়েছে। মানে আমি তো বাংলা সিনেমা হিসেবে শাকিব খানকেই ধরি, বাংলার অ্যাক্টর হিসেবে, তো আমাদের বাংলার মধ্যেও রয়েছে। কিন্তু আমার এটা আজকে খারাপ লাগলো যে কিছু পেজ বলছে যে দেব সিনেমা রিলিজ, মানে না ওগুলো আসলে তারাই বলে যারা আসলে সিনেমা সম্পর্কে খুব কম জানে। কিন্তু এই বাদাবাদিগুলোকে আমি তাদেরকে একটাই কথা বলতে চাই, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে প্রমোশন জিনিসটার জন্য টাকা খরচা করতে হয়। আর এটা কলকাতা, হ্যাঁ এটা কলকাতা, মানে সিনেমা রিলিজ যারা করে তারাই জানে। তো কলকাতা সিনেমার জন্য বা ওয়েস্ট বেঙ্গলের সিনেমার জন্য অবশ্যই তোমরা যদি মনে করো যে হকারি করে, তো হকারি আরও পরবর্তীকালে দেখবে অনেক বড় লেভেলের হকারি হচ্ছে, এবং সেটার জন্য না টাকা ইনভেস্ট করতে হয়। মানে প্রমোশন তো এমনি হয়ে যাবে না, প্রমোশন তো করতেই হবে, প্ল্যানিং থাকে অনেক রকমের। সিনেমার প্রমোশন হয় না বলেই তো আমরা যে ভিডিওতে কত বলি এটা যে হচ্ছে কেন শাকিব খানের সিনেমার প্রমোশন ঠিক মতো হচ্ছে না, কেন এগুলো হচ্ছে না। তো প্রমোশন নিয়ে আমার কোনো ইয়া নাই। কলকাতার প্রায় সবাই ভালো প্রমোশন করে ওদের সিনেমাগুলোর, তোমাদের ওইখানকার। তো আমাদের দেশে ওই টাইপ অফ প্রমোশন দরকার আছে। ইভেন জঙ্গলি সেটা করে দেখাইছে এবার ঈদে, জঙ্গলি টিম অসাধারণ প্রমোশন করছে। আমি চাই যে শাকিব খানের সিনেমার এই লেভেলের প্রমোশন হোক। দেখো মেগাস্টার তো ভাই সালমান খান, এই যে আজকে আমি একটা কথা বলি, তুফান যখন আমাদের কলকাতায় এলো, তুফান কি কলকাতায় হ্যাবক ব্যবসা করেছে? তো এটাই হচ্ছে মেন ব্যাপার। কলকাতায় অত সোজা নয়, তোমরা যেটা ভাবছো যে মানে কলকাতায় মানে প্রমোশন ছাড়া সিনেমা হিট করে যাবে, অত সোজা নয়। যারা সিনেমা রিলিজ করে তারাও জানে, তার জন্য দেবদা হোক, জিদ্দা হোক, তাদের একটা প্রমোশন করতে হয়। আজ তুফান সিনেমাটা সবাই কলকাতাবাসী তো শুনেছে, দুষ্টু কোকিল, লাগে উড়াধুরা, তাহলে তুফান হিট হতে পারতো কলকাতায়, কিন্তু হয়নি কেন? ওই প্রমোশন, এটাই প্রমোশন প্লাস হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে ওই যেটা বললাম যে যার যার স্টেটে শেষে অনেক বেশি কিছু, অনেক কিছু। যেমন শাকিব খানের তুফান বাংলাদেশে যেরকম ব্যবসা করবে, ইন্ডিয়াতে ওই ব্যবসায় দিবে, এইটা এক্সপেক্ট করা একটা বোকামি। ঠিক আছে, এটা একটা বোকামি, এই এক্সপেকটেশনটা থাকা উচিত না। এটা আমার থাকলে আমি ভুলটা করতেছি, এর জন্য শাকিব খান দায়ী না। ঠিক আছে। আর দেব আজকে কলকাতার হিরো, আজকে বাংলাদেশে তার একটা মুভি আসবে, সেইটা যে ওই কলকাতায় যেরকম রেসপন্স পাবে, খাদানের মতো রেসপন্স পাবে, বাংলাদেশে এসেও সেই রেসপন্স পাইতে হবে, এই এক্সপেকটেশন থাকাটা বোকামি। আশা করাই উচিত না, এটা সম্ভব? এটা কখনোই সম্ভব না। এটা তো এটা বললাম যে সালমান শাহরুখের ক্ষেত্রেও এটা সম্ভব না। ঠিক আছে, তো এটাই আর কি। না, দেব এবং শাকিব খান, শাকিব খান, এদের মধ্যে আমি আসলে ওইভাবে বাদাবাদি কাটাকাটি এগুলো আমি পছন্দ করি না। আমার মনে হয় যে সবাই
যার যার জায়গায় সেরা। একদম সবাই সবার জায়গায় সেরা। এবং আমরা যেহেতু ছোটবেলা থেকে, আমি সত্যি কথা বলছি, দেবদার যে অনেক বড় ভক্ত এমন না, আমি জিদ্দার ফ্যান মানে ছোটবেলা থেকে, আমি সেটা বিভিন্ন ভিডিওতেও বলেছি। কিন্তু হ্যাঁ, সাপোর্ট অবশ্যই দেবদাকেও করি। এবং যবে থেকে শাকিব ভাইকেও ভালো লাগা শুরু করেছে, তিনজনকে যতটা ভালোবাসি, চেষ্টা করি সবার প্রতি রেসপেক্ট। এবং এই তিনজনকে বড় করতে গিয়ে আমি কখনোই ভাববো না অপর যারা নতুন সিনেমা করছে তাদেরকে ছোট করে ফেলি। সবাইকে রেসপেক্ট করতে হবে, সবাই ভালো রকম ইয়ে করলে ইন্ডাস্ট্রি গ্রো করবে, আরও কমার্শিয়াল সিনেমা হবে, বড় বড় সিনেমা হবে, এটাই আর কি। আসলে সিনেমা তখনই আগাবে যখন হচ্ছে ইন্ডাস্ট্রিতে 3 থেকে 4টা সুপারস্টার থাকবে, ঠিক আছে? তো আমাদের দেশে সেটা ছিল না। শাকিব খান ছিল জাস্ট সিনেমার অক্সিজেন হয়ে সিনেমাটাকে বাঁচায় রাখছে, সিনেমা ইন্ডাস্ট্রিকে মানে একটা স্ট্রাগলের মধ্য দিয়ে বাঁচায় রাখছে আর কি। আমার কাছে মনে হয় যে যখন শাকিব খানের মতো আরও 2-1জন হবে, একসাথে থাকবে, বেঁচে থাকবে, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সুপারস্টার মেগাস্টার আসছে যারা মারা গেছে, এখন আর নাই, এরকম হইলে হবে না। যেরকমটা বলিউডে আছে অলরেডি, আমির খান, শাহরুখ খান আছে, তারপর সালমান খান আছে, ঋত্বিক আছে, এখন রণবীর আছে, এরা সবাই তো সুপারস্টার। সো এরকম লিভিং লিজেন্ড হইতে হবে। লিভিং লিজেন্ড যদি না হয় তাহলে একটা ইন্ডাস্ট্রি কখনোই গর্ব করে বলতে পারবে না যে আমরা একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি, এটা সম্ভব না। হ্যাঁ, এটা তো অবশ্যই। তো এই জন্য আর কি আমার মনে হয় যে দেবজিৎ, শাকিব খান, তারপর এখানে আফরান নিশো যদিও হচ্ছে কেবলমাত্র শুরু করছে, তারপরেও তার একটা ফ্যান বেজ আছে, সেটাকেও সম্মান করা উচিত। এগুলারে এতটা মানে তুচ্ছতাচ্ছিল্য করে একজনের সাথে আরেকজনের লাগালাগি, মানে আমার একদমই ভালো লাগে না এগুলা। প্রথম দিকে আমি একটা জিনিস দেখেছি, এই যে এটা বললেন, এই যে ঝগড়াটি লাগালাগিটা, এটা হলে দেখি সিনেমার হাইপ আরো বেড়ে যায়। না, এটা ঠিক আছে, এটা একটা লিমিট আছে, একটা লিমিট পর্যন্ত এটা ঠিক আছে, কিন্তু যখন এটা পার্সোনাল ইনবক্সে শুরু হয়ে যায় তখন ব্যাপারটা খারাপ। পার্সোনালে হ্যাঁ, এটা একদম, এটা আমি কখনোই সাপোর্ট করি। আমি অনেক ভিডিওতে অনেক কথাই বলছি আফরান নিশোরে নিয়ে, বাট আমি কখনো তার ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করে কোনো কিছু বলি নাই। ইভেন যা বলছি সেটা সে ডিজার্ভ করে বলে বলছি, সে যতটুকু যা ডিজার্ভ করছিল সমালোচনা ওইটা করছি। তাতেই দেখি যে অনেক নিশভক্ত, আমি তাদেরকে নিশভক্ত বলবো না, তারা নিশোর ক্ষতি করতেছে, কারণ তারা বুঝে না বুঝে অযথাই হচ্ছে যে হচ্ছে গঠনমূলক সমালোচনা করতেছে তাদেরকে নিয়েও মানে খিল্লি করা শুরু করে দেয়। সো এই ব্যাপারটা খুবই খারাপ। আমার মনে হয় যে এগুলো না করে বুঝতে হবে যে কে গঠনমূলক সমালোচনা করতেছে, কে কিভাবে নিচ্ছে বিষয়গুলো, তারপরে কমেন্ট করা উচিত। এক্স্যাক্টলি। দর্শক, অনেক কথাই বলতেছি, আরেকটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে শাকিব খানের কেরিয়ারে এই সময়ে এসে পরপর এতগুলো সুপার ডুপার হিট সিনেমা দিল, আপনাদের কাছে কি মনে হয়? এবং রূপমের কাছে প্রশ্ন করব যে রূপম, তোমার কাছে কি মনে হয় যে এই যে তুফান ইন্ডাস্ট্রি হিট, এই যে প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট, তারপর রাজকুমার ইন্ডাস্ট্রি হিট, আবার বরবাদও ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে, এই ধরনের ক্যালিভারের হিরো, এই ধরনের মেগাস্টার আবার কবে তৈরি হবে বাংলাতে, কত বছর পরে? খুব চাপ বাবা, খুব চাপ। আমি তো আগে দেখতে পাচ্ছি না। ভালো অভিনেতা আছে, মানে বাংলাদেশে ভালো অভিনেতা নেই বলাটা খুবই ভুল। সব সময় তো অভিনেতা ভালো হইলেই মেগাস্টার হয় না। হ্যাঁ, এইটাই হচ্ছে ফ্যাক্ট। অভিনেতা ভালো হলেই কিন্তু মেগাস্টার বা সুপারস্টার হওয়া যায় না, একটা আলাদা ভাব থাকতে হয়, ডেডিকেশনটাই সবাই ম্যাচ করতে পারছে না। হ্যাঁ, হেঁটে যাওয়ার সময় দর্শক ওই হাঁটার প্রতি প্রেমে পড়ে যাইতে হবে, তাহলে সে মেগাস্টার বা সুপারস্টার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়। তুমি লক্ষ্য করবা, আমি এখনো মানে সেই জায়গা কিন্তু এখনো কেউ নেই, মানে মেগাস্টারের এই জায়গাটা যদি কেউ চলে যায়, মানে মেগাস্টার যদি ছেড়ে দেয় তাহলে ওই জায়গাটা কেউ ধরতে পারবে না। কিন্তু শাকিব খানের পরে যদি কেউ থেকে থাকে যে হয়তো স্টারডামটা মানে এই তকমাটা পেতে পারে, সেটা আমি অন্তত মনে করছি সিয়াম আহমেদের মধ্যে সেই পোটেনশিয়ালটা রয়েছে। আচ্ছা, হ্যাঁ, সিয়াম আহমেদ পোটেনশিয়াল আছে, বাট আসলে অনেক সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতার অভাব নাই, ওগুলো ত্যাগ করতে হবে, না হলে তো কখনোই কিছু হবে না। হ্যাঁ, ওগুলো তো ত্যাগ করতেই হবে। সীমাবদ্ধতা যদি বলি, প্রথম সীমাবদ্ধতা আমার কাছে যেটা মনে হয়, আমি খুবই ক্ষুদ্র মানুষ, তারপরেও মানে আমি একজন দর্শকের ভিউ থেকে, দর্শক কিন্তু আবার ক্ষুদ্র না, আমি রিভিউয়ার হিসেবে ক্ষুদ্র হইতে পারি, মানুষ হিসেবে ক্ষুদ্র, বাট দর্শকের ভিউ থেকে যখন বলবো তখন সেটা অনেক কিছু। তো আমি মনে করি যে সিয়াম আহমেদের অভিনয়ে আরও অনেক পরিপক্কতা দরকার আছে। যদিও জঙ্গলিতে মারাত্মক লেভেলের অভিনয় করছে, তারপরেও একটা সিনেমা দিয়ে বিচার বিশ্লেষণ করা সম্ভব না।
এই জঙ্গলি সিনেমাটা তারা অনেক সময় নিয়ে বানাইছে, সো এখানে অনেক ব্যাপার থাকতে পারে। আর তার একটু ঘন ঘন অ্যাভেলেবলের যে ব্যাপারটা, মানে সে খুব অ্যাভেলেবল, সেটা সোশ্যাল প্ল্যাটফর্মে হোক, সেটা যে কোনো তোমার যে কোনো মডেল তারকাদের সাথে হোক, দেখবা যে খুব ঘন ঘন দেখা যায়। এই ব্যাপারটা থাকা যাবে না, এটা শাকিব খানের আগে থেকেই নাই। আমি লক্ষ্য করেছি। হ্যাঁ, শাকিব খান কিন্তু ইদানিং যা আসে সেটা বিজনেসের কারণে আসে, সেটা শাহরুখ খানও আসে, কিন্তু হারল্যান্ডের জন্য সেটা আমরা দেখেছি। হ্যাঁ, কিন্তু ক্যারিয়ারের শুরু থেকে দেখবা শাকিব খান এরকম অ্যাভেলেবল ছিল না, মান্নাও ছিল না। বাংলাদেশের যত মেগাস্টার সুপারস্টার ইতিপূর্বে ছিল তারা কেউই এতটা অ্যাভেলেবল ছিল না। ক্যারিয়ারের শুরু থেকেই তারা একটু নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করতো। সো সেই ব্যাপারটা বর্তমানের জেনারেশনে এই সিয়াম বলি বা আর যেই আসুক তাদের মধ্যে দেখা যায় না। তবে এখন আরেকটা ঝামেলা হয়েছে কি, যে লুকিয়ে রাখাও যায় না, এই সোশ্যাল প্ল্যাটফর্মের যুগ তো সেটাই। তবে শরীফুল রাজের মধ্যে একটা সম্ভাবনা ক্রিয়েট হইতে পারতো, কিন্তু হ্যাঁ, শরীফুল রাজের মধ্যে একটু সম্ভাবনা দেখছিলাম পরাণের পরপর, কিন্তু শরীফুল রাজ আবার একটু অন্য টাইপ অফ অ্যাক্টর। সে অ্যাক্টিং খুব ভালো করে বিধায় অনেক সময় সুপারস্টারডমের প্রতি খুব একটা মোহ তার কাজ করে না। হাওয়াতে এমন একটা ক্যারেক্টার করলো যে ক্যারেক্টারটা ভ্যালুয়েবল, বাট ওই টাইপ অফ ক্যারেক্টার যদি সারা জীবন করে যায় তাহলে সে মেগাস্টার সুপারস্টার হইতে পারবে না। তার মানে বোঝা যাইতেছে যে সে নিজেকে একজন অভিনেতা হিসেবেই প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা আবার তার উপর ডিপেন্ড করছে, সে যেরকমভাবে কমফোর্টেবল। কিন্তু বিশ্বাস করো রূপম, আমাদের দরকার কিন্তু মেগাস্টারের, আমাদের দরকার সুপারস্টারের একাধিক, যেটা এখন চাহিদা, সত্যি চাহিদা। হ্যাঁ, এখন শুধু অভিনেতারা তো ইন্ডাস্ট্রি বাঁচাইতে পারবে না, কি করবা? সে অডিয়েন্স দরকার, আর অডিয়েন্সের জন্য দরকার এই টাইপ অফ, মানে শাকিব খান টাইপ অফ মেগাস্টার, যার সব গুণই থাকবে। অভিনয়ও 100, ইভেন 100তে 1000 পরিচালকেরা নিজের মুখে বলে। হ্যাঁ, দেখতেও সুন্দর, এতটা হ্যান্ডসাম, বয়স বাড়ছে, দেখতে মানে বয়স হয়তো বাড়ছে, কিন্তু দেখতে আরো বয়স, দেখলে মনে হয় বয়স আরো কমে যাচ্ছে এরকম একটা ব্যাপার। এটা তো আসলে ফিটনেসের একটা ব্যাপার, তো সেটাও খেয়াল রাখা উচিত। সিয়াম আহমেদ তো সবেমাত্র শুরু, তো দীর্ঘ একটা সময় বাকি আছে। এখনই আসলে বলা যায় না যে আসলে সিয়াম আহমেদই পরবর্তী মেগাস্টার সুপারস্টার, এগুলো আসলে বলাই যায় না, অনেক লম্বা রাস্তা পার হতে হবে। তো আমি যেটা মনে করি যে আপাতত এইভাবে কাউরেই দেখতেছি না যে হচ্ছে শাকিব খানের পরে একজন হঠাৎ করে দাঁড়ায় যাবে, এরকম নাই। যেমনটা মান্নার আগে বলা যাইতো যে হ্যাঁ শাকিব খান হয়তো দাঁড়ায় যাবে, যখন মান্না ছিল, মান্নার পরে কিন্তু খুব বেশি টাইম নেয় নাই শাকিব খান, খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু উঠে গেছে। তো এখন শাকিব খানের অবর্তমানে হঠাৎ করেই উঠে যাবে এই টাইপ অফ স্টারডম কেউ কিন্তু এখনো পর্যন্ত ক্রিয়েট করতে পারে নাই। ভিতরেও যে একটু বুঝবো যে পারছে, আমি তো দেখি না, কাউরেই তো দেখি না। ইভেন আমাদের এপার বাংলার যদি কথা বলি, তাহলে বলবো না যে দেবদা, জিৎ, তারপরে সেই জায়গাটাকে আমি কাউরেই দেখি না। দেব এবং জিতের পরে আমি কাউরেই খুঁজে পাচ্ছি না তোমাদের ইন্ডাস্ট্রিতে। একমাত্র হয়তো সেই জায়গাটা, সুপারস্টার জায়গাটা হয়তো অঙ্কুশদার নেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু এখন আমি বিশ্বাস করি না। মাঝে মাঝে মনে হয় অঙ্কুশদা পারবে, হ্যাঁ মাঝে মাঝে মনে হয় অঙ্কুশদা পারবে, আর মাঝে মাঝে মনে হয় না, অঙ্কুশ পারবে না। এই কারণে আমি তার প্রতি রেসপেক্ট রেখেই বলতেছি, অঙ্কুশ পারবে না এই কারণে যে আমার কাছে কোথাও গিয়ে মনে হয় মেগাস্টার সুপারস্টার, দেখো জিৎ এবং দেব এই দুইজনের যে একটা আলাদা অরা আছে, ওইটা কি অঙ্কুশ ধরতে পারছে এখন পর্যন্ত? এখনো পর্যন্ত না। ভিতরে মানে আমি বলতেছি না যে তাদেরকে টপকায় যেতে হবে, অ্যাটলিস্ট কাছাকাছি কি যাইতে পারছে অঙ্কুশ রেনিয়া? মানে তুমি একজন দর্শককে জিজ্ঞাসা করলে দেবজিতের সাথে তারা কম্পেয়ার করতে চাইবে? না, কখনোই না। কিন্তু হ্যাঁ, অঙ্কুশদার অবশ্যই ফ্যান ফলোয়ার্স ভালো রয়েছে, অঙ্কুশদা একটা, কিন্তু আমি চাইছি যে মানে অঙ্কুশদা না, যে মির্জা ছবিটা তো দেখেছি, মির্জা ছবিটার মধ্যে যে অঙ্কুশদা যেই জিনিসপত্রগুলো আর কি অ্যাড করেছে তার নিজস্ব, মানে নিজে প্রডিউসার হওয়ার পরে, কিন্তু আমার কোথাও কি মনে হয় যে অঙ্কুশদার না সেই ক্ষমতাটা আছে, মানে এই জায়গাটা। ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানো, যে কিন্তু অঙ্কুশ ওইটা নিজের প্রডিউস করছে না, নিজে প্রডিউস করছে, তাই না? নিজের প্রোডাকশন হাউস থেকে করছে, তো এইভাবে তো আর সবসময় করতে পারবে না। একটা সিনেমা দিয়ে তো এমনও মানে হয় নাই যে হচ্ছে, একটা সিনেমা দিয়ে তো এমনও হয় নাই যে তাকে পরপর এই টাইপ অফ সিনেমায় অন্যরা অফার করেই যাচ্ছে।
তো তার যদি ওইরকম অরাটা ক্রিয়েট করতে হয়, সেটা আমার মনে হয় যে আরো অনেক আগে থেকে সেটা শুরু হওয়া উচিত ছিল। এখন যেটা একদমই থেমে গেছে, এখন হঠাৎ করে মানে লেভেলটা না কোথাও গিয়ে শুরু থেকেই হওয়াটা উচিত ছিল, ওটাই হয়নি, ওটাই তৈরি হয়নি শুরুর দিকে। অডিয়েন্স আরো যাই হোক, এইটাই হচ্ছে বিষয়। মানে তুমি একই ব্যাপার, সিম্পল একটা বিষয় একটু খেয়াল করো, জিতের শুরুর দিকের সিনেমাগুলো খেয়াল করো, দেবের শুরুর দিকের সিনেমাগুলো খেয়াল করো, আর অঙ্কুশের শুরুর দিকের সিনেমাগুলো খেয়াল করো, তাহলে বুঝবে যে তফাৎটা আসলে কোন জায়গায়। একদম একদম সোজা ডিফারেন্সিয়েশন, একদম সোজা ডিফারেন্সিয়েশন। তাহলে একটা কিন্তু হ্যাঁ, মির্জা দিয়ে বিচার করা যাবে। মনে হয় যে অঙ্কুশদা একটা হওয়ার জায়গা হলে আমাদের পরবর্তী জেনারেশন অঙ্কুশদার হয়তো একটা মানে ইয়ে পেত। আসলে আসলে ওইটাই একটা আফসোস হয়ে থাকবে যে এদিকে শাকিব খান, ওদিকে দেবজিৎ, এদের পরে আসলে কি যে হবে পাইপলাইনে, যে আসলেই অনেকে নাই যাদের থাকার কথা ছিল, যেমন অঙ্কুশ। বাংলা সিনেমার পিক আপ পয়েন্ট, যেটা আমি বারবার বলছি, এই টাইমটাই হচ্ছে বাংলা সিনেমার পিক আপ পয়েন্ট। এই টাইমটাই হোল্ড করা বা নতুন আর কি লঞ্চ হওয়া জরুরি, বিশেষ করে। হ্যাঁ, মানে যাদের থাকার কথা ছিল, ওদিকে হচ্ছে অঙ্কুশ, আর এদিকে যদি বলি যে সিয়াম আহমেদ, এরা থেকেও নাই, কেমন জানি একটু মানে সম্ভাবনাটা খুবই ক্ষীণ, একদমই কম। তো এই আর কি, আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা একদম শেষ করে দিই আলোচনা আজকের মতো। শেষ করে আবার হাজির হব এর থেকেও ইন্টারেস্টিং টপিক নিয়ে, এর থেকেও আরও সাজানো গোছানো কোনো আলোচনা নিয়ে ভিডিও আসবে। আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, সব সময় বাংলা সিনেমার সাথে থাকুন। এই আর কি। রূপম, যদি কিছু বলার থাকে তুমি বলে দাও সবাইকে। অবশ্যই, হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখবেন আমাদের পডকাস্টগুলো, আই থিঙ্ক ভালো লাগবে আপনাদের, কারণ এখানে আমরা গঠনমূলক আলোচনাগুলোই চেষ্টা করবো বারংবার তুলে ধরার, এবং জানাবেন আমাদের কী কী দিক ঠিক করা প্রয়োজন, কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলা প্রয়োজন, সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমরাও পরবর্তীকালে কিছু টপিক অ্যাড অন করতে পারবো। এবং আশা রাখছি পরের ভিডিওগুলো থেকে আরও অনেকগুলো টপিক নিয়ে আমরা আলোচনা করবো। এখন যেহেতু রিসেন্টলি বরবাদ নেই আর কি, সমস্ত জায়গায় আলোচনা হচ্ছে, বরবাদের এত বড় একটা সাকসেস হয়েছে, ইভেন তাণ্ডব আসছে, সেগুলো নিয়েই কথা বললাম। আগামী এপিসোডগুলো থেকে আমরা চেষ্টা করবো অনেক অনেক টপিকগুলো নিয়ে, মানে অনেক অনেক টপিকস নিয়ে আলোচনা করার। টপিকগুলো একটু সাজানো গোছানো থাকবে আর কি। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।